কি হলো, কথা কানে যায় না তোর? তুলো বুঝেছিস? আদ্রিত হাল ছাড়ে। মাহরিসার এক হাত শক্ত করে ধরে টানে। হাতে ব্যথা পেয়ে ডুকরে কেঁদে ওঠে সে। আদ্রিত বিরক্ত হয়। শরীর তো নয় যেন আজ তো তুলোর ভান্ডার হাতে ধরেছি। সামান্য হাত ধরায় ব্যথা পাচ্ছিস, সামনে কি করবি তুই? আশ্চর্য মেয়ে মানুষ। সামনে মানে? ব্যথা কান্নার মাঝেও আদ্রিতের কথার অর্থ বোঝার স্বার্থে মস্তিষ্ক ঘাটায় মাহেরিসা। তবে সফল হয় না অর্থ উদ্ধারে। আহা, এত বোকা হলো কবে থেকে তার চতুর মস্তিষ্ক? সবে কি তার আদুভাইয়ের কামাল? কাল থেকেই তুই জিমে যাবি নিয়ম করে। তোর এই তুলোর মতো নরম শরীর দিয়া আমার পোষাবে না, বুঝেছিস? তোকে কি ভেঙে মুচকে শুধু শোকেজেই সাজিয়ে রাখবো? তা তো হচ্ছে না মেরিগোল্ড। মাহেরিসা চোখ বড় বড় করে চেয়ে আদ্রিতের পানে। কাজী অফিসের সামনে গিয়ে দুজন দাঁড়াতেই চারজন পরিচিত অপরিচিত মুখশ্রী বেরিয়ে আসে ভেতর হতে। দুজনের মুখ মারিসার কাছে পরিচিত। একজন স্মৃতি ম্যাম, অপরজন নিস্তব্ধতা। আর দুজন ছেলে, জাওয়াত আর বিদ্যুৎ, আদ্রিতের ফ্রেন্ড, যাদের দুজনই মাহেরিসার অচেনা। নিস্তব্ধতাকে দেখেই মাহরিসার দেহে যেন প্রাণ সঞ্চার হয়। আদ্রিতের হাত কোনো রকমে ছাড়িয়ে সে দৌড়ে গিয়ে নিস্তব্ধতাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। নিস্তব্ধতা নিজেরও ভাইয়ের কার্যকলাপ কিছু বোধগম্য হচ্ছে না। আদ্রিত যে এখানে মেয়েটাকে নিজের করতে এসেছে সে তা বেশ বুঝতে পারছে, কিন্তু আদ্রিত এমনটা করবে তা ছিল তার ভাবনাতীত। মাহেরিসাকে তার ভাই যে পছন্দ করতে পারে তা ছিল তার কল্পনাতীত। ভাই তাকে আর্জেন্ট কল করে এখানে নিয়ে আসে। প্রফেসর জাওয়াদি তাকে এখানে নিয়ে এসেছে ভাইয়ের তাগিদে। সে নিজেও চুপি চুপি বেরিয়ে এসেছে বাড়ি থেকে। মাহেরিসা নাক টেনে টেনে বলে, আপু, তোমার ভাই আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আপু। কি হচ্ছে আমায় একটু বলো প্লিজ। তোমরা কেন সুভা এখানে? নিস্তব্ধতা মাহেরিসার মাথায় হাত বুলায়। আদ্রিত যেহেতু মাহেরিসাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে চুজ করেছে, তার মানে নির্ঘাত এর পেছনে কোনো কারণ আছে। আদ্রিত এমনি এমনি কিছু করার ছেলে নয় মোটেও। নিস্তব্ধতা ফিস ফিস করে বলে, কাঁদে না বোনো, তুই কি আমার ভাইকে পছন্দ করিস না বল? কিসের পছন্দ আপু? মূলত নিস্তব্ধতা জানেই না মাহেরিসা বিয়ের সম্পর্কে একটুখানিও অবগত নয়। কিসের পছন্দ মানে কি মারু? তুই বিয়েতে রাজি না? মাহেরিসা হতভম্ব নেত্রে চেয়ে নিস্তব্ধতার পানে। কিসের বিয়ে? কার বিয়ে? মাহেরিসার মাথায় যেন এবারে সত্যি উপরে থাকা মস্ত আকাশখানা ভেঙে পড়ার উপক্রম। নিস্তব্ধতা আর একটা কথা বাড়ায় না মাহেরিসার সঙ্গে। জাওয়াত আর বিদ্যুৎ এগিয়ে যায় আদ্রিতের কাছে। আদ্রিত থমথমে কণ্ঠে জিজ্ঞেস করে, কাজী সাহেব আসেনি এখনো? ঘুম হয়নি তার? জাওয়াত স্পষ্ট স্বরে বলে, রাত 12টার বেশি বাজে অদ্রিত, কাজী সাহেব ঘুমাচ্ছে। তো তোমাকে বলিনি ভাই কাজীকে আর্জেন্ট আসতে বলতে? জাওয়াত বলে, রিল্যাক্স, এত হাইপার হচ্ছিস কেন? এবার বল ঘটনা কি? সকাল হওয়ার অপেক্ষা করা যেত না? এখনই কেন? তুমি বুঝতে পারছো না ভাই, ব্যাপারটা ক্রিটিক্যাল না হলে আমি। আদ্রিতের কণ্ঠে উৎকণ্ঠা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই বিদ্যুৎ, দেখ তো কাজী বেটা কদ্দূর। নয়তো শালাকে গিয়ে তুলে নিয়ে আয়, আমার ভাইয়ের বিয়ে আজই হবে। আদ্রিত হাসে। বিদ্যুৎ কাজীকে ফোন দেয়, জানায় সে চলেই এসেছে প্রায়। কাজী বেচারা ঘণ্টাখানিক আগেই ঘুমের দেশে বাড়ি জমিয়েছিল, অথচ মোটা অঙ্কের টাকার লোভ সামলাতে না পেরে তার সেই সাধের ঘুম ছেড়ে এসেছে। কিন্তু এখানে এসে যখন সে দেখবে পাত্রের বিয়েতে রাজি না, তখন তার কি হবে? কি হবে তার এতগুলো টাকার? জাওয়াত এবারে সিরিয়াস ভঙ্গিতে বলে, কিন্তু সব না হয় বুঝলাম, মহরিষা রাজি তো বিয়েতে। আর মাহিন আঙ্কেল জানতে পারলে কিন্তু ব্যাপারটা, তার উপর নিস্তব্ধ আঙ্কেল আন্টি কিন্তু ভীষণ হতাশ হবেন। আদ্রিত শক্ত চোয়ালি চায়। কে কি ভাবলো করলো সেটা আমার দেখার বিষয় নয় ভাই। আমার কথা কেউ ভাবেনি, আমি কেন নিজের স্বার্থ দেখব না? আর রইল মারু, ওকে আমি রাজি করিয়ে নেব। জাওয়াত হাসে। এই না হলে পুরুষ মানুষ? জাওয়াত দুষ্টু হেসে ফিস ফিস করে বলে, সবই বুঝলাম আদু, বাট বাসরটা করবি কোথায়? গাড়িতে? আদ্রিত বাঁকা হাসে, ফিস ফিস করে জাওয়াদের কানে কানে শোধায়, দরকার পড়লে তো তাই করতে হবে ভাই। সেট আপ দিও কিন্তু, জাস্ট প্রাইভেসি প্রবলেম, বুঝলে? জাওয়াত শব্দ করে হাসে, হাসতে হাসতে বলে,
মাহরিশার আদু ভাই যে এত দুষ্টু সে কি জানে? আদ্রিত মাথা নাড়ায়। জানবে কেমন করে? জানাইনি তো, জানালেই জানবে। জাওয়াদ আদ্রিতের পিঠ চাপড়ায়। বেস্ট অফ লাক আদু। দুঃখিত, মারুর মতো ভাইয়া বলতে পারছি না। জাওয়াদ আবারও হাসে। মাহরিশা ড্যাব ড্যাব করে চেয়ে জাওয়াদের হাসির পানে। কিসের এত হাসি আসছে তাদের? কই, তার তো আসছে না, তার তো কান্না পাচ্ছে, ভীষণ কান্না। নিস্তব্ধতা জাওয়াদের হাসির পানে অবাক হয়েছে। প্রফেসর এভাবেও হাসতে পারে নাকি? কই, ভার্সিটিতে তো মুখটা বাংলার পাস করে রাখে। মাহরিশা পুনরায় হেসকি তুলে কান্না জোরে। নিস্তব্ধতার মায়া হয় মেয়েটার কান্না দেখে। আহারে! বিদ্যুৎ ফিস ফিস করে আদ্রিতকে বলে, আদ্রিত এগিয়ে যায় মাহরিশার পানে, দাঁতে দাঁত চেপে বলে, কি সমস্যা? কাঁদছিস কেন? মেরেছি তোকে? কিছু লুট করেছি তোর? মাহরিশা নাক টেনে মাথা নাড়ায়। তবে কাঁদছিস কেন? লোক হাসানোর পায় তারা তোর? আমার বেইজ্জতি করছিস বেয়াদব? মাহরিশার কান্না থামে না। সে কি করে বোঝাবে পাষণ্ড মানবকে তার কান্না যে থামে না? নিস্তব্ধতা ভাইয়ের কথার টোনে হতভম্ব। ছোট্ট মেয়েটার সঙ্গে এইরূপ ব্যবহার তার ভাইয়ের। অবাকের ওপর অবাক হচ্ছে সে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দেয় সে মাহরিশাকে। মেয়েটার বহু ধৈর্য বলতেই হচ্ছে। এই যে সে যেমন, তার সঙ্গে যদি কেউ এমন করে নির্ঘাত, সে তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিত তৎক্ষণাৎ। নিস্তব্ধতা মাহরিশার পানে যে মুস্কি হাসে। সকলে তো এক নয়, কারো মাঝে ধৈর্যের পরিমাণ উপরওয়ালা একটুখানি বেশি বাড়িয়ে দেয়। তার উপর সে লক্ষ্য করে মাহরিশার আদ্রিতকে ভয় ও পায়, যাকে বলে প্রচণ্ড রকমের। এই যে দেখো, এত কিছুর পরেও সে চু শব্দটিও করছে না। নিস্তব্ধতা সত্যি মুগ্ধ হয় মাহরিশার ধৈর্যের লেভেল দেখে। আদ্রিত নিস্তব্ধতাকে বলে, ওকে বোঝাও নিরু, বিয়েতে যেন ঝামেলা না করে। বিয়ের কথা শুনে মাহারিশা আরও ডুকরে কেঁদে ওঠে। কি করে সে বাবা মা বিহীন একা একা নিজের বিয়ে করে ফেলবে? অসম্ভব। সাইকো লোকটা কেন বুঝতে চাইছে না মাহারিশার হৃদয়ের ব্যথা? কেন একটু দয়া করছে না তার প্রতি? তার উপর লোকটার নিকট তার হাজারো প্রশ্ন জমা। তার উত্তর কে দেবে? কি গেম খেলছে অভদ্র মানব তার সঙ্গে? কে জানাবে তাকে? নিস্তব্ধতা ফিসফিস করে মাহারিশাকে বলে, ঝামেলা করিস না বনু, ভাই রেগে গেলে কিন্তু কেলেঙ্কারি বেঁধে যাবে, সাবধান। মাহারিশার সে কথা বোধগম্য হয় না। তার পীড়ায় সে জর্জরিত। অপরের মনের দুঃখ কেই বা অনুভব করতে পারে? যার দুঃখ সে সেই দুঃখের কাঙাল। অপরের বোঝেই কতখানি। কাজে এসে উপস্থিত হয়। নিস্তব্ধতা জোর করে মাহেরিশাকে কোনো রকমে ভেতরে নেয়। মাহেরিশা মূর্তি বনে, সেই সঙ্গে তার কান্নার বেগ বাড়ে। আদ্রিত নিজের আর মাহেরিশার আইডি কার্ড আর ছবি কাজের হাতে ধরিয়ে দেয়। আশ্চর্য, লোকটা তার সব জোগাড় করে নিয়ে এসেছে। খরচ লোক একটা, অভদ্র পাজি। দোয়া দুরুদ শেষে বিয়ে পড়ানোর শেষ পর্যায়ে এসে বাধে বিপত্তি। মাহেরিশাকে দিয়ে এবারে কবুল বলানো দুষ্কর। তার মুখ হতে শব্দ বেরোনোর নাম গন্ধ নেই। স্মৃতি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রয়। আদ্রিতকে প্রচণ্ড রকমের পছন্দ করার সত্ত্বেও টু শব্দটি করতে পারে না সে। ইচ্ছে করছে কাবিনের খাতাটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে। রাগে হাতের মুঠি শক্ত করে আদ্রিত। মাহারিশা দুজনের নাটক দেখতে দেখতে সাক্ষীর স্থানে সাইন করে দেয়। হায়, পছন্দের মানুষকে নিজের করার যে স্বপ্ন নিয়ে সে বাংলাদেশে পা রেখেছিল, তা আজ টুকরো টুকরো করে ভাঙতে বসেছে। ইস, এই মুহূর্তে যদি তার মিরাক্কেল ঘটত আর ডাক্তার আদ্রিত শেখ তার হতো। কিন্তু হায় আফসোস, তা যে অসম্ভব। নিজের রাগটুকু আর কন্ট্রোল করতে না পেরে এবারে দাঁতে দাঁত চেপে বলেই বসে সে, তোমার এত ভান ধরে নেকা কান্না করার কারণ তো আমি দেখতেছি না মা রিসা। চুপচাপ কবুলটা বলে দিলেই তো পারো। ওয়েট, এত ঢং না হজম হচ্ছে না ঠিক। আদিত্য তো তোমাদের পাড়ার মনের বখাটে কিংবা বেকার ছেলে নয় যে তোমার আপত্তি থাকবে, বরং এস্টাবলিশড একজন সম্মানিত ডক্টর সে। তোর হজম না হলে হজমের ওষুধ খা, নিষেধ করেছে তোকে কেউ? হজমের ওষুধ খেতে হবে না আদিত্য, তুমি তোমার হবু বউকে আগে হজম করে দেখাও। স্মৃতি হনহন করে হেঁটে বেরিয়ে যায়। এসব নাটক দেখে তার মেজাজটা জাস্ট গরম হচ্ছে। আদ্রিত এবারে আটসাট হয়ে বসে। কবুল বল। মাহেরিশা মাথা নাড়ায় সমান তালে, চোখের জলে তার কাজল লেপটে নাক টানে, হাতের কবজিতে ভেজা নাক মোছার বৃথা চেষ্টা চালায়। আদ্রিত দাঁতে দাঁত চেপে পুনরায় শুধায়,
কবুল বল। মাহেরিশা ঠোঁট উল্টিয়ে প্রতি উত্তর করে। পারি না আদু ভাইয়া। কবুল বলতে পারিস না, ফাজলামো করিস তুই আমার সঙ্গে। থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব। কবুল বলতে পারি না আদু ভাইয়া। তোর কবুল বলতে হবে না, কথাটা আবার রিপিট কর। মাহেরিশা থতমত ভঙ্গিতে আদ্রিতের বাড়িয়ে রাখা হাতের নাক মুছে। বল। পারি না ঠাস করে শব্দ হলো। মাহেরিশা মুখ খুলতে দেরি আদ্রিতের তার গালে থাপ্পড় মারতে দেরি হয়নি। বাম গালে হাত দিয়ে মাহেরিশা হতভম্ব দৃষ্টিতে ড্যাব ড্যাব করে চেয়ে রয়। দুঃখে কষ্টে চোখ হতে অশ্রু ঝরে তার সমান তারে। থাপ্পড়ের শব্দে কাজী সাহেব পড়তে পড়তে নিতেও কোনো রকমে নিজের চেয়ার সহ টেবিলখানা আঁকড়ে ধরে। এ কী অবস্থা! বিয়ে করতে এসে কনে বরের হাতে মার খাচ্ছে। এমনিতেই বেচারার চোখে ঘুমের ফোয়ারা, তার উপর 12টা বাজতে চলল, বিয়ের খবর নেই, আর না তো তার টাকা পয়সার। নিস্তব্ধতা, জাওয়াত, বিদ্যুৎ আদ্রিতের হঠাৎ আক্রমণে বিস্মিত। শখ খেয়ে চোখ বড় বড় করে মুখে হাত দেয়। এমন কিছু করবে আদ্রিত তা ছিল তাদের ধারণার বাহিরে। নিস্তব্ধতা মুখ দিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে। ভাইয়া। জাওয়াত ফিসফিস করে বলল। এটা কি একটু বেশি হয়ে গেল না অদৃত? আদ্রিত নিজেও বুঝতে পারছে কাজটা করা তার ঠিক হয়নি, তবুও নিজের রাগ সে কন্ট্রোল করতে পারেনি। সম্ভব হয়নি তার দ্বারা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। ঠিক এই কারণে, ঠিক এই অতিরিক্ত রাগের আঁচটাই বোধ হয় তার মা তাসফি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। এই রাগ আদ্রিতের পক্ষে কন্ট্রোল করা সেদিনও সম্ভব হয়নি, আজও না, আর সম্ভব হবেও না। তাসফি যতই চেষ্টা করুক তার ছেলের রাগ সে বাড়াতে বই কমাতে পারেনি এক ফোঁটাও। মানুষের রাগ থাকা ভালো, তবে অতিরিক্ত নয়। এবারে বাঁধল আরও বিপত্তি। এতক্ষণে মাহেরিশা রেসপন্স করলেও এবারে সে মূর্তি বনে। মুখে কুলুপ আরে, না তো কোনো কথা বলছে আর না তো কান্না করে চোখ ভেজাচ্ছে। সময় গড়ায়, ঘড়ির কাঁটা 1টার কাছাকাছি প্রায়। কাজী সাহেব হাই ছাড়তে ছাড়তে করুণ কণ্ঠে বলেন। বিয়েটা কি আজ হবে ডাক্তার মশাই? বাড়িতে আমার বউ অপেক্ষা করছে যে। আদ্রিত রাগী চোখে কাজীর পানে চেয়ে শুধায়। বল। আরে ধর মিয়া, দেখছেন না বউ কবুল বলছে না, আর আপনি আছেন আপনার বউ নিয়ে। আগে আমার বউটা পার্মানেন্ট করে তারপর নিজের পার্মানেন্ট বউয়ের কাছে যাবেন। নিজের স্বার্থ দেখছেন আর আমার স্বার্থটা দেখছেন না। সে মনিউ কাজী সাহেব, রাত তো একটা নয়, আরো আসবে। আরে আপনার বউ হারিয়ে যাবে না মিয়া। কাজী হতভম্ব দৃষ্টিতে চায় কত বড় অসভ্য বেয়াদব ছেলে। তাকে বলে কিনা রাত আবার আসবে। এই ছেলে ডাক্তার হলো কেমন করে, তাও আবার নাম করা ডাক্তার। আশ্চর্য! অবশ্য যেই ছেলে বিয়ের পিড়িতে হবু বউকে থাপ্পড় মারতে পারে তার দ্বারা অসম্ভব কিছুই না। এসব কথা তো তার হাতের মোয়া। দাঁড়িয়ে থাকতে থাকতে বিদ্যুতের মাজা ধরে এলো। সে কাজীর উদ্দেশ্যে বিরক্ত হয়ে বলল। আরে রাখেন মশাই, আপনি বউয়ের পেঁচাল থামিয়ে একটা চেয়ার দিন। আশ্চর্য, দেখছেন একটা মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আর আপনাদের কোনো মায়া দয়াই নেই। এত কিপটামি কেন করছেন বলুন তো? 5টা চেয়ার কিনে বসে আছেন, আর 2টো কিনলে কি আপনার টাকা ক্ষয়ে যেত? আশ্চর্য মশাই। কাজী সাহেব বললেন মহাবিপদে। সবাই তার বউকে নিয়ে টানাটানি কেন লাগালো আবার? এই আজব পাবলিকগুলো বুঝি শেষ পর্যন্ত তার ঘাড়েই এসে পড়ার ছিল। ইয়া খোদা, কেন যে এত টাকা লোভ করতে গেল সে? এই জন্যই কথায় আছে, লোভে পাপ পাপে মিত্র। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে এদের ফ্যাসাদে পড়ে এবারে তার প্রাণটাই না সত্যি সত্যি বেরিয়ে যায়। সকলকে অবাক করে দিয়ে মাহেরিশা তখন নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কাজের চোখ চকচক করে ওঠে ধৈর্যের অবসান ঘটার আশায়, কিন্তু তার চকচকে চোখকে পুনরায় ছানি পড়িয়ে মাহেরিশা বিদ্যুতের উদ্দেশ্যে বলে। আপনি আমার চেয়ারে এসে বসুন ভাইয়া। আমি অনেকক্ষণ হলো বসেছি, ভালো লাগছে না আর বসতে। আদ্রিত দাঁতে দাঁত চেপে বলে। মানব দরদি হতে বলেছে কেউ তোকে? এতই যদি মানব দরদি হওয়ার ইচ্ছা থাকে আমার উপরে দয়া দেখা। মাহেরিশা আদ্রিতের কথায় পাত্তা দেয় না, বরং ঠায় দাঁড়িয়ে থাকে। আদ্রিত নিস্তব্ধতাকে ইশারা দেয়। ভাই বোনের পাল্লায় নিস্তব্ধতা পড়েছে ফ্যাসাদে। কার দিকে যে আগাবে সেটাই বুঝতে পারছে না। এই মুহূর্তে সাদাফ থাকলে বোধহয় বড্ড ভালো হতো। ছেলেটা হুটহাট কী করে যেন নিজের কারিশমায় হাবিজাবি বলে অনেক জটিল জটিল পরিস্থিতিও সামনে নেয়। তার কি সাদাফকে একটা ফোন করা উচিত? মোটেও না। তার জীবনে সাদাফের কোনো দরকার নেই। লাট সাহেব থাকুক সাহেব হয়ে, করুক যেমন খুশি তেমন সাহেবা কে বিয়ে, তার কিচ্ছু আসে যায় না।
সে কোনো সাহেবের সাহেবা হতে পারবে না, বয়ে গেছে তার। নিস্তব্ধতা মাহেরিসার কানে কানে ফিস ফিস করে বলে। কবুলটা বলে দে না মারু। মাহেরিসা নির্লিপ্ত কণ্ঠে নাক টেনে আওড়ালো। পারি না। তোমার ভাইকে সরি বলতে বলো। কেন মারবে সে আমায়? কোন অধিকারে? কিসের অধিকার তার? কিসের অধিকার বুঝিস না তুই এখনো বনু? অধিকার জন্মাতে তো তোকে এখানে নিয়ে এলো। নিস্তব্ধতার করুণ স্বর। মিনমিন করা মাহেরিসার হঠাৎ এই রূপে আড্রিত ভ্রু উঁচিয়ে যায়। মেয়েটা পুনরায় তাকে অধিকার দেখাচ্ছে, কত বড় সাহস, বেয়াদব। নিস্তব্ধতা ভাইয়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলে। ভাইয়া একটা সরিই তো বলে দে না। আদ্রেত জবাব দেয় না। নিস্তব্ধতা মাহেরিসাকে পুনরায় গিয়ে চেয়ারে বসিয়ে দেয়। নিস্তব্ধতা সকলের উদ্দেশ্যে বলে। চলুন আমরা সাইডে গিয়ে দাঁড়াই, তুমি কথা বলো ভাইয়া। সকলে সাইডে মুখ ঘুরিয়ে দাঁড়ায়। 2 মিনিট পার হতেই বরকনে কি করছে দেখার উদ্দেশ্যে দুষ্টু বিদ্যুৎ আর চোখে পিছু ঘুরে যায়। আদ্রিতের চোখে চোখ পড়তে সে দাঁত কেলিয়ে হাসে, ধরা পড়া চোরের ন্যায় মুখ করে চট করে সামনে ঘুরেও সে কান খাড়া করে রাখে আদ্রিতের মুখ হতে সরি শোনার উদ্দেশ্যে। আহা, বেচারা এতকাল পর কাউকে সরি বলবে, আর সে নিজ কানে শ্রবণ করবে না, তা কি হয়? মাহেরিসা থম মেরে বসে। আদ্রিত অদ্ভুত কাজ করে বসে। মাহেরিসার হাতখানা হুট করেই শক্ত করে চেপে ধরে কোনো ইশারা ব্যতীত। হুম। সমস্যা কি তোর? একটু হাতি তো ধরেছি, এভাবে শব্দ করতে হবে? মাহেরিসা ছলো ছলো চোখে যায়। লোকটা বসবে কেমন করে? কি জোরে সে তার হাত চেপে ধরেছে! হাত তো নয় আস্ত লোহা মানবের। হাত ধরা তো নয় তাকে শাস্তি দেওয়া, দানব একটা। সবেতেই শক্তি খাটানো। মাহেরিসার ভিজে আসা চক্ষুদয় অবলোকন করে আদ্রিত শ্বাস সারে। ওকে ওকে বলছি। নিজের ধরে রাখা হাতের মুঠো ঢিল করে আদ্রিত পাশে বসা মাহেরিসার দিকে মাথা নিচু করে সামান্য ঝুঁকে মাহেরিসার কানের কাছে ফু দেয়। মাহেরিসা চোখ বন্ধ করে নেয়। আদ্রিত ফিস ফিস করে মাদকীয় কণ্ঠে শোধায়। আই এম সরি মেরিগোল্ড, বাট নিজের অস্তিত্ব আজ তোকে আমায় সঁপে দিতেই হবে। নো কম্প্রোমাইজ মেরিগোল্ড। আদ্রিতের ফিসফিসানো নেশাত্মক কথার স্বরে মাহেরিসার নিজেকে মাতাল মনে হয়। কোনো এক অদ্ভুত ঘোরে সে চোখ বন্ধ করে দুবার কবুল উচ্চারণ করে। কবুল। কাজী সাহেব এতক্ষণ কান খাড়া করেছিল। আদ্রিতের ফিসফিসানো কথাটুকু সে শুনতে না পেলেও মাহেরিসার কবুল শোনার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে। কবুল বলেছে, কবুল বলেছে, আর একবার বলো মা কবুল। সকলেই চমকে যায়। আদ্রিস হতাশ কণ্ঠে বলে। 3 কবুল হয়নি কাজী সাহেব? তখন কি বলেছিল তাহলে, শুনেননি? কাজী সাহেব থতমত খেলেন, বললেন। এভাবে বললে হয় নাকি বাজান? হয়, সবভাবেই হয়। কিন্তু মাহেরিসা আদ্রিতের উপরে মাতব্বরি করে নিঃশব্দে। আরেকবার কবুল বলতে সে দ্বিধা করে না। কবুল। আলহামদুলিল্লাহ। কাজী সহ সকলে আলহামদুলিল্লাহ পড়ে। বিদ্যুৎ সিটি বাজায় আঙুলের সহিত। পকেট থেকে বের করে 2টো চিকন ফুলের মালা সে দুজনের গলায় পরিয়ে দেয়। জাওয়াত অবাক কণ্ঠে শোধায়। এগুলো কখন কিনলে? বিদ্যুৎ দুষ্টু হেসে বলে। কিনতে নয় বস, করতে হয়। একমাত্র বন্ধুর বিয়ে বলে কথা। আবার ফিসফিস করে বলে। বোনের মালা চুরি করে এনেছি। বলেই বিদ্যুৎ চোখ টিপ দেয়। জাওয়াত চোখ বড় বড় করে চায়, শোধায়। আশ্চর্য, তোমরা সবাই এমন অদ্ভুত কেন? বন্ধুর ওসব কথায় আদ্রিতের কান নেই। সে হাঁপ ছাড়ে। খানিকক্ষণ আগে ধরা মাহেরিসার হাতখানা সে এখনো ছাড়েনি। শরীয়ত মোতাবেক বিয়ে সম্পূর্ণ হতেই সে মাহেরিসার হাতখানা আরও জোরে চেপে ধরে, যেন সে স্পষ্ট করে জানান দিচ্ছে এখন থেকে, এই মুহূর্ত থেকে আদ্রিতের মেরিগোল্ড শুধুই তার। কাজী সাহেব এবারে আদ্রিত আর মাহেরিসাকে ভালো করে অবলোকন করে। এই বোধহয় তিনি প্রথম কোনো বিয়ে পড়াচ্ছেন যেখানে কনে স্বয়ং নিজে বাসার নর্মাল 3 পিস পরিহিত আর বর পরিহিত ডাক্তারি অ্যাপ্রন। আশ্চর্য আশ্চর্য আশ্চর্য! তার উপর এমন ঘটনা সে বোধহয় খুব কমই দেখেছেন, যেখানে বর থাপ্পড় মেরে কনেকে কবুল বলায়। ইয়া খোদা, এই সামান্য দুনিয়ায় তুমি আমায় আর কি কি দেখাতে চাও? দেখিয়ে আমায় উপরে তুলে নাও। কাজী সাহেবের মন ছিছি করে। নিজের গালে নিজে থাপ্পড় মেরে বলে। ছি, তোমায় উঠিয়ে নিলে তোমার বউয়ের কি হবে?
স্বার্থপর, নিজের বউয়ের কথা ভাববে না। নিজেকে তিরস্কার জানায় সে। এসব আজব প্রাণীর জন্য কাজী সাহেব তার বউয়ের হক নষ্ট করতে পারবে না, কিছুতেই না। এবারে আসে কাবিনে সাইন করার পালা। আদ্রিত দ্রুততার সহিত কলমের খসখস শব্দ তুলে সাইন করে দেয়, যেন তার সবেতেই বড্ড তারা। কাজী সাহেব ভাবলেন, যাক এবারে বুঝি বিয়ের ঝামেলা শেষ হবে, ল্যাটা চুকাবে। কিন্তু না, মুরব্বীর ভাবনায় এক বালতি জল ঢেলে দেয় মাহেরিসা। নিজের অভিমত নিয়ে কাজী সাহেব সাইন করার স্থান মাহেরিসাকে দেখানোর পরেও মাহেরিসা সাইন করে না। কাজী সাহেবের মনে হলো না, এবার তার বুড়িগঙ্গায় ঝাঁপ দিতেই হবে, আর কোনো উপায় নেই। মাহেরিসা নিস্তব্ধতার উদ্দেশ্যে ভাবলেশীন কণ্ঠে বলল, আপু তোমার ভাইকে বলো আমার কিছু প্রশ্নের উত্তর দিতে, তবেই আমি সাইন করব, নয়তো নয়। নিস্তব্ধতা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। এত ধৈর্য মেয়েটাকে খোদা কি করে দিল, অবিশ্বাস্য। তার তো এখনই বুকে ব্যথা শুরু হয়েছে। আহ! জাওয়াত গম্ভীর কণ্ঠে বলে, কাজী সাহেব, আমাদের সাথে একটু বাইরে আসুন। আমরা তবে বাইরে যাচ্ছি। মাহারিসা, তুমি প্রশ্ন করো, ঠিক আছে? এই তো আমরা আসছি। তোমায় পুনরায় মারতে চাইলে আমাদের জানাবে, ব্যাটার হাত কেটে রেখে দেব। একদম চিন্তা করো না বোন। আদ্রিত করুণ স্বরে বলে। ভাই, জাওয়াত সহ সকলে হেসে বেরিয়ে যায়। হঠাৎ এত সাহস উদ্ধার করে আনলি কোথা থেকে? কবুল বলতেই এত সাহস বেড়ে গেল তোর, যে এখন আমায় তোকে কৈফিয়ত দিতে হবে? আদ্রিতের কণ্ঠে অবিশ্বাস্যতার লেশ। মাহারিসার তাতে যায় আসে না। মাহারিসা নাক টানে, সংকোচবিহীন আদ্রিতের অ্যাপ্রনে নিজের নোংরা নাকখানা মুছে ফেলে চট করে। আদ্রিত চিৎকার করে ওঠে, খবরদার, যদি আর একবার নোংরামি করেছিস, পিচাসের একটা লিমিট থাকে। আশ্চর্য! আমায় এত অপছন্দ হলে বিয়ে কেন করছো আদু ভাইয়া? তার কৈফিয়ত তোকে আমায় দিতে হবে। মাহারিসা মাথা নাড়ায়। আধ ঘন্টার মতন সময় পার হয়। নিস্তব্ধতা সমানে পায়চারি করছে। ভেতরে দুজনের মাঝে কি কথা হচ্ছে সে জানে না, শুধু আল্লাহ আল্লাহ করছে। মারু আবার বেফাস কিছু না বলে মার খেয়ে বসে, তাহলে তো কেলেঙ্কারি। জাওয়াত তাকে আশ্বস্ত করে বলে, টেনশন করো না নিস্তব্ধতা, কিচ্ছু হবে না। মাহারিসা ততটা বোকা নয় এবং আত্মসম্মানহীন মেয়েও নয়, নয়তো সকলের সামনে আদৃতকে দিয়ে ক্ষমা চাইয়েও নিত না। সম্পর্কের মাঝে রাগ অভিমান হবেই স্বাভাবিক, তবে তার লিমিট ক্রস হলে অপরজনকে তার সম্মান রক্ষার্থে ক্ষমা তো চাইতেই হবে। মাহারিসাও সেটাই করেছে। তাছাড়া দুজনের শরীয়ত মোতাবেক বিয়ে সম্পূর্ণ হয়েছে। অদৃতকে কিছু প্রশ্ন করার মাহারিসার সম্পূর্ণ অধিকার আছে, আর অদৃত তার জবাব দিতে বাধ্য। নিস্তব্ধতা নিচু কণ্ঠে চকচকে চোখে চেয়ে বলে, তাই নাকি? বিবাহের এত পাওয়ার প্রফেসর? তবে কি চাইলে হাজবেন্ড ব্যাটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নাচানোও যাবে? জাওয়াত হেসে বলে। যেতেই পারে। নিস্তব্ধতা দাঁত কেলিয়ে হাসে। জাওয়াত বুদ্ধি দেয়, কাবিনে এমন কিছু চাইবে যাতে বর তোমার নিকট বাধা পড়ে। নিস্তব্ধতা কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে, এই 1 মিনিট ভাই, তখন কাবিনে কি লিখতে বলেছিল আপনি দেখেছিলেন? জাওয়াত মাথা নাড়ায়। তখনই ভেতর থেকে ডাক আসে আদ্রিতের। হন্তদন্ত হয়ে সকলে ভেতরে ঢোকে। তাদের মাঝের কাজী সাহেবের তারা সবচেয়ে বেশি। বাড়িতে তার বউ অপেক্ষা করছে কিনা। কনের সাইনের জায়গায় সাইন দেখে হাঁপ ছেড়ে বাজে কাজী সাহেব। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। নিস্তব্ধতা এবার নিজের আটকে রাখা শ্বাস টেনে নেয়। যাক, শেষ ভালো যার সব ভালো তার। বিদ্যুৎ আফসোস করে মাহেরিসার উদ্দেশ্যে বলে ওঠে, এটা কি করলেন ভাবি? আপনার সাইন করার মুহূর্তে একটু স্মৃতি রাখতে চেয়ে ভিডিও করতে চেয়েছিলাম, তার সুযোগটাও দিলেন না। মাহেরিসা জবাব দিল না, বরং কান্না মিশ্রিত বদনে সে আদ্রিতের পানে অগ্নি চোখে চেয়ে। রাত অনেক হয়েছে বিধায় আদ্রিত জাওয়াতকে নিস্তব্ধতাকে ওসমান ভিলায় নামিয়ে দিয়ে আসতে বলল। জাওয়াত নিজেও মাথা নেড়ে সে পথে আগালো। নিস্তব্ধতাও আর কথা বাড়ালো না, শুধু গাড়িতে ওঠার আগে মাহেরিসার কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়ের কথার বাইরে যাস না মারু, একবার রেগে গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। তুই হয়তো বুঝতেই পারছিস, আদ্রিত শেখের রাগের পারদ তোকে বিয়ের পিড়িতে অবধি টানে আনলো। তবে বোঝ, তার রাগের পারদের উত্তপ্ততার মাত্রা কতখানি। ভাইয়ের সব কথা শুনে চলিস, খবরদার। তাছাড়া ভাই আমার হলে কি হবে? আমার থেকে ভাইকে বোধহয় তুই ভালো চিনিস।
মাহেরিশা কোনো প্রত্যুত্তর করল না। নিস্তব্ধতা গাড়িতে উঠে বসে। গাড়ি চলে নিজের গতিতে। জাওয়াদের মাঝে নিস্তব্ধতাকে রহস্যময় ভঙ্গিতে হেসে প্রশ্ন করে, সাদাবকে বিয়েটা কেন করলে না নিস্তব্ধতা? পছন্দ করো না ওকে? অন্য কাউকে ভালোবাসো? নিস্তব্ধতা বাইরে তাকিয়ে মাঝরাতের নির্জনতায় ছেয়ে যাওয়া প্রকৃতি উপলব্ধি করছিল। হঠাৎ জাওয়াদের প্রশ্নে চমকে উঠে তার পানে চাইল। এমনি। জাওয়াদ তাচ্ছিল্যের হেসে বলল, তোমার থেকে আজ জানতে পারলাম একটা বিয়েতেও না বলা যায় এমনিতে। নিস্তব্ধতার রাগ হলো, ভীষণ রাগ। তো এমনি হতে পারে না? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। আপনাকে আমি কোনো কৈফিয়ত দিচ্ছি না প্রফেসর। তাছাড়া অন্যের ব্যক্তিগত ব্যাপারে এতটা কৌতূহল দেখানো আপনার শোভা পায় না। জাস্ট রিল্যাক্স নিরু, আমি শুধু। খবরদার, ওই একই সম্বোধনে আপনি আমায় আর কখনো ডাকবেন না। রিমাইন্ডার। অবাক হওয়ার বদলে জাওয়াদ এবার শব্দ করে হাসল। নিস্তব্ধতা ভ্রু কুঁচকাল। কি আশ্চর্য, আপনি এভাবে হাসছেন কেন? তুমি ভাবতে পারছো নিস্তব্ধতা? একই ডাক তুমি অন্যের থেকে শুনতে পারছো না, সেখানে অন্যের নিকট নিজের অস্তিত্বকে বিলিয়ে দেবে কি করে? নিস্তব্ধতা হাসলেও ফিসফিস করে বলল, দেব না প্রফেসর, অন্যকে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাই বুঝি? অবশ্যই। গাড়ি চলে আরো খানিকটা। সঙ্গে বাড়ে রাতের নির্জনতা। সেই নির্জনতায় একজন বহু প্রতীক্ষায় দাঁড়িয়ে ওসমান ভিলার সামনে। ভয় কিংবা মশার কামড়, ঝিঝি পোকার ডাক তাকে ছুঁতে পারে না নয়, তা সে তোয়াক্কাই করে না। ওসমান ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি থেকে হাসি মুখে বের হয় নিস্তব্ধতা। জাওয়াদও বের হয়। নিস্তব্ধতা বাই জানায়। অন্ধকার নির্জনে দাঁড়িয়ে থাকা সেই যুবকের চোয়াল শক্ত হয়। রাগে ফেটে পড়ে মস্তিষ্ক। অতি প্রিয় কিছু হারানোর ভয়ে কেঁপে ওঠে হৃদযন্ত্র। প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হয়ে পাশে থাকা সরু কিছুতে হাত চেপে ধরে যুবক মুহূর্তেই লাল রঙা রক্তে জর্জরিত হয় মসৃণ হাতখানা। সেই ব্যথা অনুভব হয় না মানবের। জাওয়াদ অদ্ভুত ভঙ্গিতে সামনে তাকায়। তার গোলাপি রঙা ঠোঁটে ঝুলে রহস্যময় হাসি। দূরে দাঁড়ানো যুবক তার চোখে আদৌ দৃশ্যমান কিনা তাকে দেখে বোঝা দায়। জাওয়াদের কাছে দুজন মানুষ তাকে ভীষণ গুরুত্বপূর্ণ দুটো কাজ দিয়েছে। দুটোই প্রায় শেষের পথে এবং শেষ সে করেই ছাড়বে, অ্যাট এনি কস্ট। জীবনের কোনো সমীকরণ তার নিকট সহজ নয়, সব জটিল। কিন্তু সেই জটিল জটিল সমীকরণগুলোকেও সে নিজের আয়ত্তে করে নিয়েছে খুব সহজে। গাড়িতে চড়ে বসে জাওয়াদ। দুরন্ত ভঙ্গিতে ছুটে যায় তা, ধীরে ধীরে বিলীন হয় তা সম্পূর্ণ অস্তিত্ব। গাড়িতে ওঠার আগে আদ্রিত ফিসফিস করে কাজী সাহেবের কানে কানে বলে, থ্যাংক ইউ সো মাচ কাজী সাহেব। এবারে আপনার বউয়ের কাছে যেতে পারেন। আপনার কাজ শেষ। বউকে বেশি অপেক্ষা করিয়ে রাখা নেহাতই বোকামি। আমার মতো এই ভুলটা মোটেও করবেন না মশাই। কাজী সাহেবের চোখে বিস্ময়, তবে আর ততটা চমকিত হলো না। বরং মনে মনে সে আড়ি কাটে আদ্রিতের সঙ্গে। রাত থেকে কম ভেলকি দেখে আসে না ডাক্তার সাহেবের। এবারে তার ধৈর্য কমে এসেছে। বাসায় ফেরার পথে গাড়িতে বসে মাহেরিশা কান্নার ঢল নামায়। জীবনের এমন গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করবে সে, তাও বাবা মা ব্যতীত। সেটা ছিল তার ধারণার বাহিরে। লোকটার ছড়া ভোলানো কথায় সে সাইনটা করেই দিয়েছে ঠিকই, কিন্তু এখন ভীষণ আফসোস হচ্ছে। বাসন্তী জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। কেমন করে বলবে সে এই কথা নিজের মুখে? তার দ্বারা অসম্ভব। মাহেরিশার এমন কেঁদে কুটে সমুদ্র বানানোর এক পর্যায়ে আদ্রিত দাঁতে দাঁত চেপে শোধালো, কাঁদছিস কেন? আর কত নাটক বাকি আছে তোর? দ্রুত কর। মাহেরিশা কান্নার মাঝে অগ্নিদৃষ্টিতে চায় আদ্রিতের পানে। কি বলে লোকটা? সে নাটক করে? আশ্চর্য! কত বড় অশুভ লোক! তাছাড়া তার মনের কষ্ট পাষণ্ড লোকটা বুঝবেই বা কেমন করে? সে তো পারে শুধু অধিকারের দোহাই দিয়ে কর্তৃত্ব ফলাতে। বিয়ের পর সাহস দেখছি দ্বিগুণ বেড়েছে তোর। আমায় চোখ রাঙাস? সাহস কমাতে আমায় কিছু করতে হবে নাকি নিজে থেকেই আগাবি? মাহেরিশা জবাব দেয় না। মুখে কুলু পেটেছিস? থাপড়ে তোর মুখ ছোটাবো। আদ্রিত ঠাস করে ব্রেক কষে। মাহেরিশা মনে মনে চোখ রাঙায় বেয়াদব লোকটাকে। সে আর পারে কি এই ঘোড়ার ডিমের থাপ্পড় মারা ব্যতীত? মাহেরিশার কান্নার বেগ থামার বদলে দ্বিগুণ বাড়ে। আদ্রিত নিজের সিট বেল্ট খুলে পাশ মোড়ে মাহেরিশার দিকে দুধাপ আগায়। কি সমস্যা তোর? বুঝতে পারছিস না আবার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে? চরম সৌভাগ্য তোর। বাপের বাড়ি তো দিয়ে আসছি, শ্বশুর বাড়ি তো আর নিচ্ছি না।
কান্না করে কি বোঝাতে চাইছিস? বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি যেতে চাইছিস? মাহেরিশা অশ্রুসিক্ত বদনে ড্যাব ড্যাব করে চেয়ে বলে কি অভদ্র ডক্টর। এত ভনিতা না করে সোজা সাপটা কথা বল। তোকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। মাহেরিশা নাক টেনে শুধায়। একদম বাজে কথা বলবেন না আদ্রিত ভাইয়া। আমি বলেছি আপনাকে একবারও সে কথা? আদ্রিত হতাশ শ্বাস সারে হাত এগিয়ে নিজের দু হাতের আজলায় মাহেরিশার মুখখানি উঁচু করে ধরে। যা বলবি সেটাও তো বলছিস না, আমি বুঝবো কেমন করে মেরিগোল্ড? মাহেরিশা আদ্রিতের ঠান্ডা হাতের ছোঁয়ায় শিউরে ওঠে, আবেগে ভাসিয়ে আদরে ডাকে, হৃদয় গলিত হয় তার। সবাইকে না জানিয়ে এমনটা কেন করলে আদু ভাইয়া? আঙ্কেল আন্টি ভীষণ কষ্ট পাবেন, আমাকে ভুল বুঝবে তারা। আমি কি করে বাড়িতে যাব বলুন? কেন করেছি তার জবাব তোকে দিয়েছি। আর আমি কি তোকে জানাতে বলেছি বাড়িতে? যা জানানোর আমি জানাবো, তোর সমস্যা কোথায়? তুই শুধু স্বামী সেবা করবি, মাথা মোটা। আদরে গলে নিজের নাকের পানি মুছে মাহেরিশা আদ্রিতের বুকের কাজটায়। আদ্রিত চোখ বন্ধ করে শ্বাস নেয়। নিয়ম অনুযায়ী আজ বাসর রাত, তুই কি চাইছিস বাসরটা আজ এখানেই গাড়িতেই সেরে ফেলি? মাহেরিশা আটকে ওঠে, চোখ বড় বড় করে হতভম্ব বদনে আদ্রিতের পানে যায়। লজ্জায় কান গরম হয় তার। হুঁশ ফিরতেই যতটুকু সম্ভব সে ছিটকে সিটের সঙ্গে একদম মিশে যায়। আস্তাগফিরুল্লাহ, এমন অসভ্য মার্কা কথাবার্তাও বুঝি আমার আদু ভাই বলতে পারে? ছি! আদ্রিত রহস্যময় ভঙ্গিতে হাসে, মাহেরিশার কপালে দু আঙুলের সহিত টোকা দেয়। বোকা মেরিগোল্ড। মাহেরিশা চোখ পিট পিট করে যায়। আদ্রিত নিজের মুখখানি আরো একটু এগিয়ে ফিস ফিস করে শোধায়। সব সময় ছাড় পাবি না কিন্তু মেরিগোল্ড, এবারে লুকিয়ে থাকিস যেখানে খুশি। আদ্রিত গাড়ি স্টার্ট করে পুনরায়। মাহেরিশার চোখে বিস্ময়, স্তব্ধ বনে বসে রয় সে। তখনকার তার দেয়া প্রশ্নের জবাবগুলো তার কানে বাজে স্পষ্ট ধ্বনিতে। মাহিন্দের বাড়ির সামনে এসে আদ্রিত গাড়ি থামায়। আদ্রিতের চোয়াল ঠিক পড়বে নাই স্বাভাবিক। কে বলবে লোকটা খানিকক্ষণ আগে কি কি কাণ্ড ঘটিয়েছে। গাড়ি থামাতে মাহেরিশার হৃদয়ে বিয়ের ভয়ের সঙ্গে বাসে বাঁধা আরও কিছু ভয়। মা যদি জেগে গিয়ে তাকে না পায় কি হবে তবে? নির্ঘাত কেলেঙ্কারি ঘটে যাবে। মাহেরিশা কোনো রকমে ওনার পিষ্ট দিয়ে চোখের জল গাল মোছার চেষ্টা চালায়। দ্রুত কদমে গাড়ি থেকে নামে সে, দুপা এগিয়ে ও আবার পেছায়। গাড়ির জানালার কাছে টোকা দেয়। আদ্রিত কাজ খুলে প্রশ্নবোধক চাহনি দেয়। ডক্টর সাহেবের ভাবঘুতি বোঝা দেয়। মাহেরিশা মুখ কাচুমাচু ভঙ্গিতে শোধায়। বিয়ের বিষয়টা এক্ষুনি কাউকে জানাবেন আদু ভাইয়া প্লিজ। আদ্রিত ভ্রু কুচকায়, না জানার ভান করে শোধায়। কারণ কি? মাহেরিশা মনে মনে লোকটাকে আচ্ছা রকম বকে। অসহ্য ডাক্তার, সব জেনে বুঝেও নাটক করে। সে মিনমিন কণ্ঠে বলে, আমার সময় লাগবে। কতদিন? মাস, বছর? আদ্রিত পরপর প্রশ্ন ছড়ে। মাহেরিশা জবাব দেয় না, হনহন করে হেঁটে ঢুকে বাসার ভেতরে। সকলকে ঘুমে দেখে বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। নিশ্চিন্তে ঘুমন্ত বাবা মা কি জানে রাতের আধারে তাদের একমাত্র মেয়ে কি কাণ্ড ঘটিয়ে এসেছে? জানে না তো। যখন জানবে কি অনুভূতি হবে তাদের। ছোট থেকে আগলে বড় করে অবশেষে জীবনের এমন গুরুত্বপূর্ণ ধাপে মেয়ে তার একা একাই সব সিদ্ধান্ত নিয়ে ফেলল। কান্নারা গলা পাকিয়ে ধরে মাহেরিশার। এত কিছু বুঝেও কি হলো শেষ পর্যন্ত? কিচ্ছু না। নিয়তির লিখন কেই বা করতে পারে খণ্ডন? কেউ না। মাহেরিশার রোমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিত। রোমের সাদা রঙা আলো পড়ে তার চোখে। থাই গ্লাসের পর্দা টানা না থাকায় স্পষ্টই সে আলো দৃশ্যমান। সে আলোয় রোমের মাঝে মাহেরিশার উপস্থিতি লক্ষ্য করতে গাড়ি স্টার্ট দেয় সে। দাঁড়াও, রাত ৩টার ঘর পার করেছে বহু আগে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? ওসমান ভিলায় আদ্রিতের প্রবেশ ঘটতেই পেছন থেকে নিস্তব্ধর ছুড়ে দেয়া বাক্য তাকে থামতে হয়। মাহেরিশার বাড়ি তার বাবা মা ঘুমিয়ে থাকলেও ওসমান ভিলায় নিস্তব্ধ জাগ্রত। কারণ ডিউটি শেষ করে বাসায় এসেছে সে রাত 2টোর সময়। কি হলো জবাব দাও। বিয়ে সেরে এলাম বাবা, হ্যাপি। নিস্তব্ধ থমকায়। এতগুলো বছর পর ছেলে তার বাবা বলে ডেকেছে। কি কারণে এই মিরাক্কেল ঘটল এত দ্রুত? সঙ্গে ছেলে জবাবে বিরক্তিতে ভ্রু কুঁচকে নেয় নিস্তব্ধ। আশ্চর্য, রসিকতা করছো তুমি আমার সঙ্গে। রসিকতা তো আমি নয়, আপনি করছেন। বাহ, আমার এত সাহস কোথায় বলো তোমার সঙ্গে রসিকতা করব? দেখতেই পাচ্ছেন গায়ে অ্যাপ্রন। অ্যাপ্রন পরে মানুষ কোথা থেকে আসে?
আপনার রাত 4টা পর্যন্ত ডিউটি থাকতে পারলে আপনার ডাক্তার ছেলে থাকতে পারে না? সেটা সুন্দরভাবে বললেই হয়। তোমার মা চিন্তা করছিল তোমার জন্য, তার ফোন রিসিভ করনি কেন? প্রয়োজন মনে করিনি। আদ্রিতের নির্লিপ্ত স্বর। বেয়াদব, ডাক্তারি পড়েছে তুমি কি করতে? শুধু মানুষের কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ভুনা করে খেতে? আদ্রিত বাঁকা হেসে বলে, এক্স্যাক্টলি, ঠিক যেমন করে আপনি ভুনা করে খেতেন যৌবনে দাদা ভাই আর মায়ের, তাই না বাবা? অসভ্য ছেলে। নিস্তব্ধ আর কথা না বাড়িয়ে হনহন করে হেঁটে উপরে উঠে আসে। ছেলেটা দিন দিন তাকেই ছাড়িয়ে যাচ্ছে। কই, সে তো যৌবনে এতটাও নির্লজ্জ ছিল না। আশ্চর্য আশ্চর্য, পুরাই আশ্চর্য ব্যাপার স্যাপার। এমন ছেলে তার হলো কেমন করে? আজ ভার্সিটির গেট দিয়ে ঢোকার পথে কাশফি এদিক ওদিক যায়। তার নীল সমুদ্রকে খোঁজার বৃথা চেষ্টা চালায়। মনের মাঝে তার কৌতূহল, হাজারো কৌতূহল। কালকে বলা নীলাদ্রর সেই রাজকুমারের পুরো স্টোরি শুনতে সে ভীষণ আগ্রহী, ভীষণ। কাল সারা রাত এপাশ ওপাশ করেও তার ঘুম হয়নি। বেখেয়ালিতে ধাক্কা খেল সে প্রচণ্ড জোরে কারো সঙ্গে। ছিটকে পড়ল বিল্ডিংয়ের বারান্দার ফ্লোরে। তিয়াশা রাগে কটমট করে কাশফির দিকে চেয়ে শুধায়, চোখ দুটো কি হাতে নিয়ে হাঁটো? তোতলার সঙ্গে সঙ্গে কি এবার চোখেও কম দেখতে শুরু করেছো নাকি? ধাক্কা দিয়ে শরীর নাড়িয়ে দিল পুরো। বেয়াদব মেয়ে একটা, উফ। কাশফি গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়, মনে মনে ভেঙচি কাটে। বেশ হয়েছে, ডাইনি একটা। সারাদিন তো মনে হয় বাপের বাড়ি পায়ের উপর পা তুলে বসে থাকিস। এবারে না হয় তোর আমার দয়া নিজের শরীরটাও একটু নড়ল। কোথায় ধন্যবাদ দিবি তা না শাসাচ্ছে, দেখ। ডাইনি কোথাকার। তিয়াশার হাতের নখের দিকে চোখ যেতেই কাশফির গলা শুকিয়ে আসে। ইস, দেখ দেখ কেমন ডাইনিদের মতো বড় বড় নখ রেখেছে, পিচাস একটা। তিয়াশার ধমকা ধমকির মাঝেই নীলাদ্র এসে হাজির হয় সেখানে। মানব নিঃশব্দে প্যান্টের দু পকেটে হাত রেখে কাশফির পেছনে এসে দাঁড়ায়। কাশিকে এখানে চারকাজ দেখাচ্ছে তিয়াশা? হঠাৎ নীলাদ্রর কণ্ঠ শ্রবণ হতেই কাশফির চমকে যায়। নিজের নামের বিকৃতিতে বিরক্তিতে ভ্রুদয় কুঁচকে যায় তার আপনা আপনি। চট করে ভেঙচি কাটে। দেখ দেখ, বিড়ি খাওয়া নীল সমুদ্রের কথার স্টাইল দেখ। মহাশয়কে সারা ভার্সিটি খুঁজে এলো আর মহাশয় ঠিক এখানে এসে উপস্থিত হয়েছে কাশফিকে অপদস্থ করতে। তিয়াশা দাঁতে দাঁত চেপে বলল, একদম ঠিকই ধরেছিস নীলাদ্র। দিনের পর দিন মেয়েটা সার্কাসই করছে। এই মেয়েকে দেখে মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ এই অসভ্য মেয়েটার গিটে গিটে শয়তানি। কাশফি চোখ বড় বড় করে চায়। অসভ্য ডাইনি বলে কি না আমাকে? অসভ্য, কত বড় সাহস! কাশফি বোকা হেসে বলল, ডোন্ট মাইন্ড আপু। আমার মনে হয় আপু আপনার বোধহয় বোঝার কোথাও ভুল হচ্ছে। আমি ভাজা মাছ খুব সুন্দর করে উল্টাতে পারি, একটুও তেল ছেটে না করাই, বরং খুন্তিতে উঠিয়ে ঠান্ডা করে খুব সুন্দর করে কাটা বেছে খেতেও পারি। প্লিজ আপু, আমার সম্পর্কে ভুল তথ্যগুলো নিজের মন থেকে ধুয়ে মুছে সার্ভ করে ফেলুন প্লিজ। নীলাদ্র আনমনেই কাশফির কথার জবাবে মুখ টিপে হাসে। তিয়াশা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে কাশফিকে অবলোকন করে বলল, এতটা পরিবর্তন? হাউ ইজ দিস পসিবল? তোতলা রানীর মুখে তো দেখছি কথার ফুলঝুরি ঝরছে। বেশ ইন্টারেস্টিং তো। কাশফি লাজুক হেসে বলল, কি যে বলেন না আপু, সাহস তো জুগিয়ে নিতে হয় ধীরে ধীরে। প্রথমেই তো কেউ কিছুতে দক্ষ হয় না, বলুন হয় কি? কাশফি নিজের কার্যকলাপে নিজেই অবাক হচ্ছে। আসলেই তো, হঠাৎ তারা তো উন্নতির কারণ কি? এত সাহস কই থেকে জোগালো সে? ভাবনার বিষয় তো। তুমি স্টপ, জাস্ট স্টপ ইট। নীলাদ্র দুজনকে থামিয়ে ভ্রু কুঁচকে বলল, তিয়াশা কি বাচ্চা একটা মেয়ের সঙ্গে বাচ্চাদের মতো ঝগড়া করছিস? এই মেয়ের নাক টিপ দিলে দুধ বের হবে, তার সঙ্গে তোর ঝগড়া করা মানায় বল? আর কাশি, তোমার ক্লাস নেই? হয়তো তর্ক করছো সিনিয়র আপুর সঙ্গে। অবদ্ধ মেয়ে, যাও তো ক্লাসে যাও। কাশফি ভেঙচি কাটে চট করে সরে পড়ে ওই স্থান হতে। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেছে। অসভ্য নীল সমুদ্র আর বেয়াদব ইয়া বড় নকওয়ালা ডাইনি। নীলাদ্রর শোনানো গল্পের পরবর্তীটুকু জানার কথা সেভাবে ভুলে বসে। হয়তো আবার কখনো মনে পড়বে চট করে, অমনি ছুটবে সে পুনরায়।
কোনো এক অজানা কারণে তিয়াশা অগ্নিচোখে চেয়ে রয় কাশ্মীর গমন পথের পানে। প্রতিহিংসায় জল করে অদৃশ্য দীপ্ত শিখা জ্বলে ওঠে তার হৃদগহীনে। সাদাফ, নিবিড় নিস্তব্ধতায় সহ বাকি সকল ফ্রেন্ড বসে আছে ভার্সিটির মাঠে বিশাল বট গাছের নিচে। সাদাফ নিবিড়ের কাজ জড়িয়ে নিস্তব্ধতা ফোন স্কল করছে। তার পায়ের ব্যথা এই মুহূর্তে নাই বললেই চলে। বুঝলি নিবিড়, আজকাল মানুষ রাত 2টা-3টার সময় ডেটে বের হয়। সাদাফের হঠাৎ এমন আশ্চর্যজনক কথায় নিবিড় চোখ বড় বড় করে বলল, বলো কি? স্বাদের গুণ বাদ দিয়ে দেখ। সম্ভব মধুর চন্দ্রিমা দিনের করার হলে বহু সুযোগ আছে ভাই। সম্ভব সম্ভব, নিউ জেনারেশন বলছিস না, এদের সবই নিউ কার্যক্রম। শুধু আমরাই একটুখানি আধুনিক হতে পারলাম না রে মহিষের বাচ্চা। নিস্তব্ধতা তীক্ষ্ণ দৃষ্টিতে সাদাপের পানে চেয়ে সে বোঝার চেষ্টা করছে সাদাপ কাকে মিন করে কথাগুলো বলছে। যদি তাকে বলে থাকে তবে নিস্তব্ধতা যে রাত 3টার সময় প্রফেসর জাওয়াদের সঙ্গে বাসায় ফিরেছে সে কথা তো সাদাফের জানার কথা নয়, আর সে তো ডেটে যায়নি মোটেও। তবে এর মাঝে সেখানে জাওয়াদ এসে উপস্থিত হয়। জাওয়াদের আগমনে সাদাফের জ্বলন্ত বক্ষে ঘি ঢালার কাজ করে। কেমন আছো নিস্তব্ধতা? তোমার পায়ের কি অবস্থা এখন? নিস্তব্ধতা মেকি হেসে বলে, জি আলহামদুলিল্লাহ প্রফেসর, সব ঠিক তো? একদম। সাদাফ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রয়। ক্লাস নেই তোমাদের? ক্লাসে যাও, আড্ডা দেওয়ার সময় পাবে অসংখ্য। যাও নিস্তব্ধতা। জাওয়াদ ক্লাসের দিকে পা বাড়ায়। সাদাফ অদৃশ্য ঘুষি মারে জাওয়াদটার চোখে মুখে। তার স্বপ্নটা যদি কোনোভাবে পূরণ হতো। ক্লাস আমরা করব কি না করব তা তুই বলার কে বে? যাও একটা। জাওয়াদ যে একজন প্রফেসর আর তার ছাত্রীদের আদেশ করার সম্পূর্ণ সাহস রাখে সাদাফ তা মানতে নারাজ। ভার্সিটিতে প্রবেশ পথে নওমি নিবিড়দের পাশ কাটিয়ে যাওয়ার পথে সাদাফের উদ্দেশ্যে আদুরে চোখে চেয়ে মিষ্টি স্বরে শুধায়, ভালো আছেন সাদাফ ভাইয়া? সাদাফও তার প্রশ্নে মিষ্টি কণ্ঠে হেসে জবাব দিল। সাদাফ নিবিড়ের কানে কানে ফিস করে বলল, ইস দেখ কি মিষ্টি করে ভাইয়া ডাকলো আমায়, তাই না? নিবিড় বিড়বিড় করে বলল, তোমার ভাইয়ার খেতায় আগুন। ইয়া খোদা, ওই মিষ্টিতে মিমের রস ঢেলে দাও, লাল পিঁপড়ার বহর সাজিয়ে দাও। এই অবুজ শিশুর দোয়া তুমি কবুল করে নাও ইয়া মাবুদ। সাদাফ পুনরায় বলল, মেয়েটার গলার স্বরটা বড্ড মিষ্টি, তাই না? নিবিড় হিংসুটের দৃষ্টিতে চায়, পুনরায় বিড়বিড় করে, মিষ্টি না ছাই আস্তা তিতো করলা, ছলনাময়ী নাওডোবা চশমিশ। সাদাফের পাশে দাঁড়ানোয় নিস্তব্ধতা সাদাফের ফিস করে বলা সকল বাক্য স্পষ্ট শ্রবণ করেছে। নওমি নামের মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায় সে। আদৌ কি চায় মেয়েটা? জাওয়াদ চলে যায়। নিস্তব্ধতা ভাবলেশীন ভঙ্গিতে নিজের পায়ে পরিহিত হিলখানা সাদাফের পায়ের ওপর ঠেসে ধরে। এক লাফ দিয়ে সাদাফ দুহাত সরে দাঁড়ায়। তাজ্জব বনে গোল গোল চোখে নিস্তব্ধতার পানে চায়। নিবিড় অবাক কণ্ঠে বলল, কি হলো ভাই? সাদাফ মাথা নাড়ায়, কিছু না বোঝায়। অথচ নিবিড় স্পষ্ট দেখলো সাদাফের পা লাল হয়ে আছে। নওমি নিবিড়ের দিকে চেপে এলো, ফিস করে বলল, ভালো আছেন মহিষের বাচ্চা? নিবিড় দাঁতে দাঁত পিষে অগ্নি চোখে যায়। নওমি দাঁত কেলিয়ে হেসে ফিস করে শোধায়, মহিষের বাচ্চা, আপনি কি জানেন আপনি আস্ত একটা মাকাল ফল? মিস নাওডোবা চশমিশ, তুমি কি জানো তুমি একটা অকল পক্ষ মেয়ে মানুষ? বয়সের আগে বড্ড পেকে গিয়েছো তুমি। একদমই না, বরং আপনি আসলে একটা মাকাল ফল। মাকাল ফলের উপরেরটা দেখতে যেমন লোভনীয়, আপনিও তেমনটাই, কিন্তু আপনার ভেতরটা একদম ওই ফলের ন্যায় নর্দমার আবর্জনার মতো পচা, যাকে বলে একদম কুৎসিত। বুঝলেন মহিষের বাচ্চা? তোমায় আমি খুন করব নাওডোবা চশমিশ। তা আপনি চাইলেও পারবেন না। দেখতে চাও? চ্যালেঞ্জ করছো তুমি আমায়? ওকে, আই অ্যাকসেপ্টেড। মহিষের বাচ্চা, আমি কিন্তু আপনার নামে মার্ডারের মামলা দেব। নিবিড় প্যান্টের পকেটে হাত দিয়ে ভাব নিয়ে বলল, আগে মারি তারপর না হয় দিও।
নমি চোখ বড় বড় করে চায়। মহিষের বাচ্চার কত বড় সাহস! পরক্ষণেই শুষ্ক ঢোক গিরে এই ছেলেকে দিয়ে কিছুতেই বিশ্বাস নেই। উত্তপ্ত বাতাসে চারপাশে উষ্ণতা ছড়িয়ে ছিটিয়ে বোঝাই যাচ্ছে সূর্যি মামা মনুষ্য জাতির উপর বড্ড ক্ষিপ্ত। অদৃশ্য ভঙ্গিতে কম্পমান ভূমি। নিহাতি তা কেবলমাত্র মাহেরিসার নিকট। রিস্কাওয়ালা মামার ভাড়া মিটিয়ে দুরু দুরু বুকে কলেজের গেটে পা রাখে সে। পায়ের সঙ্গে কম্পমান তার পুরো শরীর। সমস্যাটা এখানেই। নির্বোধ মানবী নিজের শরীরের বদলে দোষ দিতে চাইছে অবুঝ ভূমিকে। আজ এক সম্পূর্ণ নতুন পরিচয়ে কলেজে পা রেখেছে সে। মাহেরিসার কলেজের যত ভিতরে প্রবেশ করে তার বুকের মাঝে ধুকধুক করে। উত্তেজনায় আড়ষ্ট হয় কণ্ঠনালী, গলা শুকিয়ে কাটকাট, ভয়ে দম ফাটার উপক্রম তার। কিছু ছেলেমেয়ে যখন আর চোখে তার দিকে তাকাচ্ছিল, মাহেরিসার মনে হচ্ছে সকলে সব কিছু জেনে গিয়েছে। সকলে জেনে গিয়েছে ডক্টর আদ্রিত শেখ নিভৃত তার সদ্য বিবাহিত অর্ধাঙ্গ। কিন্তু সেসব যে নিহাতি তার মনের ভুল, সে কথা মনকে স্মরণ করিয়ে শিখিয়ে পড়িয়ে মুখস্থ করায় কে? ক্লাসে ঢোকার পথে আদ্রিতের সঙ্গে চোখাচোখি হয় তার। লোকটা কোথাও যাচ্ছে বোধ হয়। মানবের চাহনি রহস্যময়। সে চাহনিতে মাহেরিসার বুক কাঁপে পুনরায়। অথচ তার আদুভাই তাকে একদম অজানার ন্যায় পাশ কাটিয়ে চলে যায়। মাহেরিসা সেই স্থানে থমকে দাঁড়ায়। রোশনির হঠাৎ আক্রমণে ভয় পেয়ে ছিটকে সরে যায় সে। মাহেরিসার হঠাৎ অদ্ভুত আচরণে রোশনির তাজ্জব বনে যায়। হোয়াটস ইউর প্রবলেম মারু? যেভাবে ছিটকে পড়লি মনে হলো কারেন্টের শর্ট খেলি। মাহেরিসা আমতা আমতা করে বলল, না, ওই আসলে একটু হঠাৎ চমকে গিয়েছিলাম। সেটাই তো বলছি, আমাকে কি তোর বাঘবাল্লুক মনে হয় যে চমকাবি? আশ্চর্য। মাহেরিসা জবাব দেয় না। আদৌ তার নিকট কোনো জবাব নেই। আজ আদ্রিতের ক্লাস নেই। স্মৃতি ম্যাম ক্লাসে ঢুকে সর্বপ্রথম তার নজর কাড়ে মাহেরিসা। বিয়ের পরে এই মেয়েটার গায়ের রঙের উজ্জ্বলতা খানিকটা বেড়েছে। নাকি স্মৃতির চোখের ভুল? মেয়েটাকে মাঝে মাঝে খুন করতে তার বড্ড ইচ্ছে জাগে। চোখ বুজে রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় সে। যতবার এই মেয়েটা তার চোখের সামনে আসে, তার সাজানো গোছানো গোটা পৃথিবী এলোমেলো হয়ে যায়। আচ্ছা, তার আদ্রিত কি গতরাতে মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দিয়েছে? মাতাল আদরে জর্জরিত করেছে কি? না, অসম্ভব। হাতে থাকা কলমটা মুঠো পাকিয়ে ধরে স্মৃতি। পরদিন ক্লাসে মাহেরিসার নাকে ডায়মন্ডের নাকফুল স্মৃতির চক্ষু গোচর হতে প্রতিহিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় তার হৃদয়। সে স্পষ্ট বুঝতে পারে ওই নাকফুল আদ্রিতের দেয়া। কারণ গতকাল বাসায় ফেরার পথে সে নিজেই দেখেছে আদ্রিতকে জুয়েলারি শপে প্রবেশ করতে। এই মেয়েটা যদি আজ তার আর আদ্রিতের মাঝে না আসতো, এসব সুখ তার হতো। অথচ বোকা স্মৃতি কি জানে ডক্টর আদ্রিত শেখ এর হৃদয়ে তার মেরিগোল্ড হয়ে ধরা দিয়েছে তার সঙ্গে পরিচয়েরও বহু আগে। সৃজনী আর রোশনি ফিসফিস করে মাহেরিসার কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করে, এই মারু, এত সুন্দর নোজপিনটা কোথায় পেলি বলতো? কোন জুয়েলারির দোকান থেকে নিয়েছিস? নাকফুলের কথা স্মরণ হতে মাহেরিসার তনু লজ্জায় লাল বর্ণ ধারণ করে। রোশনি ড্যাব ড্যাব করে চেয়ে মাহেরিসার বাহুতে ধাক্কা দেয়। এই মেয়ে, কি আশ্চর্য! মারু, তুই লজ্জা পাচ্ছিস কেন? সৃজনী ভালো করে মাহেরিসার নাকফুলটার দিকে চেয়ে শুধায়। এটা ডায়মন্ডের রোশনি। সৃজনীর কথায় মাহেরিসা নিজেও চমকায়। আসলে সে নিজেও বুঝতে পারেনি এই সামান্য নাকফুলটা ডায়মন্ডের হবে। সে ভেবেছিল হয়তো কোনো দামি স্টোন বসানো হতে পারে। রোশনি তীক্ষ্ণ চোখে মাহেরিসার চমকানো হাবভাব লক্ষ্য করে বলে, মারু, সত্যি করে বলতো, কারোর সঙ্গে প্রেম ট্রেম করিস না তো? আবার আমাদের লুকিয়ে? আস্তাগফিরুল্লাহ, কি সব নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা বলছিস? ও, সেসব তো আমরা জানি না। যদি কখনো জানতে পারি আমাদের লুকিয়ে তুমি তলে তলে টেম্পু চালাচ্ছ, তাহলে তো বোঝোই তোমার একটা হাড়ও আমরা আস্ত রাখবো না। তোমার জামাই ভাঙার আগে আমরাই ভেঙে দেবো, জানো? মাহেরিসা বান্ধবীর হুমকিতে শুষ্ক ঢোক গেলে। তার প্রাণপ্রিয় দুই বান্ধবী যদি জানতে পারে প্রেম নয়, দুটোকে না জানিয়ে সে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ের পর্ব সেরে ফেলেছে, তাহলে কি করবে দুটো তাকে? নির্ঘাত তার মাথা আস্ত লবণ মরিচ ছাড়া চিবিয়ে খেয়ে ফেলবে। এই, সত্যি করে বলতো, আন্টি কিনে দিয়েছে? সৃজনী টেকনিক খাটিয়ে শোধালো।
দ্রুত বল মারু, কালই আমি মাকে নিয়ে ওই সেম ডিজাইনের না হলেও একটু পার্থক্য করে খুঁজতে যাব, পছন্দ হলে নিয়েও আসবো। সর্বনাশ, এখন সে দোকানের নাম বলবে কেমন করে? সে তো এর কিছুই জানে না। কোন মুসিবতে পড়ল সে? মাহেরিসার কাল রাতের ভাবনায় বিভোর হয়। কাল একটুর জন্য ধরা খেতে খেতে বেঁচেছে। এই তো গতকাল রাত তখন 12টা প্রায়। মাহেরিসা টেবিলে বই নিয়ে ছিল। পড়বে কি করে সে? মন্দ তার ছিল অন্য কোথাও। অসভ্য ডাক্তার তাকে কল কবজা করে বিয়ে করে নিল, অথচ সকাল থেকে আর একটা বার ফোন দেওয়ার নাম গন্ধ নেই। আর মাহেরিসাও বা কেন অসভ্য ডাক্তারের ফোনের অপেক্ষায় থাকবে? মোটেও থাকবে না। তার ভাবনার মাঝে তীব্র শব্দ তুলে পাশে থাকা ফোনটা বেজে ওঠে। ভাবনার ব্যাঘাত ঘটায় ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে না দেখেই হাজারটা বাংলা গালি দেয় সে। এই গালিগুলো শিখেছে সে রোশনির থেকে, দারুণ গালি। ফোন হাতে নিয়ে আদ্রিতের নাম্বার দেখে সঙ্গে সঙ্গে জিভে কামড় দেয়। রিসিভ করতেই ওপাশ থেকে আদ্রিতের গম্ভীর আদেশ সূচক বাক্য ভেসে আসে। নিচে আয়, কাহিনী করবি না। ফুপ্পি ঘুমিয়েছে, তোর বাপ ঘুমের ওষুধ খেয়েছে, শুধু নাক ডাকা বাকি। 2 মিনিটের মাঝে নিচে আসবি। আর নিবিড় ভাইয়া? পুরো কথা সম্পূর্ণ করার আগেই আদ্রিত ফোন কেটে দিয়েছে। বিরক্তিতে ভ্রু কুঁচকায় সে। মাহেরিসা বুঝে পায় অসভ্য ডাক্তার মহাশয় এতটা অধৈর্যশীল কেন। একটু ধৈর্য ধরলে কি এমন ক্ষতি হবে? তাহলে তো মাহেরিসাও এভাবে লুকোচুরি খেলতে হয় না। মাহেরিসা টিপ টিপ পায়ে বাহিরে বের হয়। নিবিড়ের দরজা চাপানো দেখে নিশ্চিন্তে দরজা খুলে বের হয়। মাহেরিসা লক্ষ্য করে আদ্রিত নিজের গাড়িটা পেছনের দিকে অন্ধকারের মাঝে পার্ক করেছে। অন্ধকারে লোকটার মশার তাড়াতে বোধহয় বড্ড ভালো লাগে। গাড়ির সামনে গিয়ে মাহেরিসা দাঁড়াতেই দেরি ঝড়ের বেগে কেউ তার হাত টেনে ভেতরে নেয়। চমকে উঠে মাহেরিসা নিজেকে আদ্রিতের বক্ষ মাঝে আবিষ্কার করে। হতভম্ব বদনে চোখ বড় বড় করে যায় মানবী। বুকের মাঝে হৃৎপিণ্ড বিট করছে তার প্রচণ্ড গতিতে। তার আদুভাইয়ের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে তার ঘাড়ে। উক্ত ঘটনা বুঝে উঠতে সময় নেয় 1 মিনিট। গাড়ির সামনে গিয়ে মাহেরিসা দাঁড়াতে দেরি ঝড়ের বেগে কেউ তার হাত টেনে ভেতরে নেয়। চমকে উঠে মাহেরিসা নিজেকে আদ্রিতের বক্ষ মাঝে আবিষ্কার করে। বুকের মাঝে হৃৎপিণ্ড বিট করছে তার প্রচণ্ড গতিতে। তার আদুভাইয়ের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে তার ঘাড়ে। আদ্রিত ফিসফিস করে শুধায়, মেরিগোল্ড? মাহেরিসা অস্ফুট স্বরে আওড়ায়, তোকে আমার বাড়ি নিয়ে যাব বউ। না। কেন, কি সমস্যা তোর? আদ্রিত বিরক্ত হয়। এক্ষুনি নয় আদু ভাইয়া, আগে সবাই জানবে তারপর। তো সবাইকে বলি। এক্ষুনি নয়। এখনই নয় করছিস। এখনই নয় তো কবে? বুড়ো হলে জানবে সব। মাহেরিসা চুপসে যায়। আসলে আদু চুপ, একদম চুপ। আর একবার যদি তোর ওই গোলাপি ঠোঁট দিয়ে আমায় ভাইয়ার ডাকতে শুনেছি, তোর ওই ঠোঁট আজীবনের জন্য সুপার গ্লু লাগিয়ে বন্ধ করে দেয়া হবে, ইডিয়েট। আদ্রিত মেজাজ হারিয়ে ধমকে ওঠে। আর আদু কি? হ্যাঁ বল আদ্রিত, বল। এখনো 6 বছরের বাচ্চা তুই? বালিকা থেকে কিশোরী, কিশোরী থেকে যুবতী, যুবতী থেকে আমার বউ হলি। তো তোর ওই অসভ্য অভদ্র আচরণ বদলাতে পারলি না। কত বড় অসভ্য হলে দিনের পর দিন হাজবেন্ডের নামের বিকৃতি করে রাখতে পারে মেয়ে মানুষ, বেয়াদব। আর একবার যদি দেখেছি, চাপকে সোজা করে দেব। আদ্রিতের এত এত ধমকে মাহেরিসা ব্যথিত হয়। এমন ধমক খাওয়ানোর জন্য বুঝি তাকে ডাকা হয়েছে? থাকবে না সে। সে কি ইচ্ছে করে ডাকে নাকি? এত বছরের পুষে রাখা হৃদয়ের নামখানা কি করে মুছে ফেলা যায়? পারে না তো সে। কষ্টের চক্ষু হতে অশ্রু ঝরে তার। সেই মোতাবেক বারবার নাক টানে সে। নিয়ন্ত্রণ হারিয়ে আদ্রিতের বক্ষে নাক মোছে, কারণ হাত দুটো তো তার বাধা ওই অসভ্য ডক্টর মহাশয়ের হাতে। লোকটা আটক করতে কায়দা জানে ভারী। মাহেরিসা জেদ মোতাবেক উঠিয়ে চলে যেতে উদ্যত হয়, পারে না। বরং তার কোমরে থাকা আদ্রিতের হাতের বাঁধন আরও শক্ত হয়। মানবের ঠোঁটে ঝরে রহস্যময় হাসি। কোথায় পালাচ্ছিস? কই পালাচ্ছি না তো আদু ভাই। থতমত স্বরে এবারে পূর্বের হুঁশিয়ারিতে নিজেই থামে সে। পূর্বের কাজটা রিপিট কর। মানে? আদ্রিত গভীর দৃষ্টিতে মাহেরিসার পানে যায়। 1 মুহূর্ত দেরি করে না। মাহেরিসার কোমর ছেড়ে ঝটপট বুকের কাছে থাকা শার্টের দুটো বোতাম খুলে দেয়। মুহূর্তে সাদা ধবধবে ফর্সা কামুকে বক্ষ তার উন্মুক্ত হয়। আগের নাই চুমু খা, কাম বউ।
মাহেরিশা হতভম্ব। ড্যাপ ড্যাপ করে চেয়ে সে আদিতের খাস কাটা বক্ষে। সে কখন আগে চুমু খেলো? কিসব অসভ্য কথা বলছে লোকটা। লজ্জায় দুগাল অদৃশ্য লাল হয় তার। নাক মোছার তাগিদে সে যে আদ্রিতের বক্ষে ঠোঁট ঘষেছে, সে খবর গিয়ে মাহেরিশা রেখেছে আদৌ? মাহেরিশার মাথায় দুষ্ট বুদ্ধি চাপে। সবই তার মানবকে চুমু না খাওয়ার ধান্দা। আপনাকে কেন চুমু খেতে যাব আদ্রিত ভাই? আপনি কি আমায় ভালোবাসেন বলুন? যে আমাকে ভালোবাসে না, আমি তাকে আদর করি না। আদ্রিত তার জবাব দেয় না। গভীর চোখে চায়। মাহেরিশার মন খুব করে চায় আদ্রিত তাকে প্রশ্ন করুক, গভীর প্রশ্ন। আর তুই যাকে ভালোবাসিস তাকে আদর করবি না? মাহেরিশার ইচ্ছা সম্পূর্ণ হয় না, বরং আদ্রিত ঝটপট অন্য প্রসঙ্গে টপিক চেঞ্জ করে। কথা ঘোরাতে লোকটা দারুণ পটু। নাকের ফোঁটা কই তোর? আছে। সে কি প্রশ্ন জিজ্ঞেস করলো, আর অসভ্য ডাক্তার তার প্রশ্নের বিপরীতে কি ঘোড়ার ডিমের প্রশ্ন ছুড়ে দিল। ভালোবাসির কথা জিজ্ঞেস করলে কেউ নাকের ফুটা আছে কি নেই সে প্রশ্ন করে কেউ আদৌ? মাহেরিশার জানা ছিল না। আশ্চর্য লোক, মানুষ হ্যাঁ মা না বলে। আর এই লোক? আদ্রিতের মনোযোগ অন্যদিকে। সে মাহেরিশার নাকের ফুটো খুঁজতে ব্যস্ত। পেয়েও গেল। ঘটনা ঘটল দ্রুত, খুব দ্রুত। আদ্রিত পকেট থেকে ছোট্ট বক্স বের করে তা থেকে নোজপিনটা নিয়ে মাহেরিশার নাকে ঢুকিয়ে দিল। আউট! এতদিন নাকে কিছু না থাকায় হঠাৎ কিছু দিতেই সামান্য ব্যথা পেল সে। আশ্চর্য, ডাকাত নাকি আপনি? আদ্রিত মাহেরিশার কথায় কান দেয় না, বরং তার হাতে থাকা তুলসিটা মাহেরিশার হাতে দিয়ে শোধায়। এটা নাকি নিচে লাগাতে হয়। শালা কি সব ঝামেলা! এই অদ্ভুত জিনিস ডিজাইনারদের বানাতে বলে কে? সব কটা পাগল। নিচে মানে? আদ্রিত তাতে দাঁত চেপে শোধায়। নিচে মানে আমার মাথায়, ইডিয়েট। ও, সেটা আগে বলবেন না। দিন লাগিয়ে দিচ্ছি। শাট আপ, ইডিয়েট। মাহেরিশা থতমত খায়। নোজ পিনের নিচে লাগা এটা, বেয়াদব। সবসময় বেশি বুঝিস। মাহেরিশা ট্যাপ ট্যাপ করে চায়, নিজের নিম্ন ভাবনার মস্তিষ্ককে চরমভাবে ধিক্কার জানায়। কমন মাহরিশা, এতটা হাইপার হোস না, তোকে মানায় না। কুল। তুলসী লাগানো শেষ হতেই আদ্রিত এবার গভীর চোখে যায় মাহেরিশার মুখশ্রীতে। তার মেরিগোল্ডকে আসলে ভীষণ সুন্দর লাগছে। ডায়মন্ডের নোজপিনটা কেমন চমক দিয়েছে। মাহেরিশার মুখের উজ্জ্বলতা আরও দৃঢ় করে তুলেছে। নিজেকে আদ্রিতের কন্ট্রোল করা দায়। আদ্রিত মাহেরিশার কানে ঠোঁট ছোঁয়ায়। মাহেরিশা আবেশে চোখ বুজে আদ্রিত ফিসফিস করে শোধায়। সরি মাই মেরিগোল্ড, জাস্ট ফিল ইট সোনা। বলতে দেরি কার্য সাধনে দেরি নেই মানবের। মাহেরিশার কোমর আঁকড়ে ধরে পুনরায় নিজের সিগারেটে পোড়া ঠোঁট ছোঁয়ায় সে মাহেরিশার নাকের ডগায়। দীর্ঘ হয় সে চুমুর সময়। ঘটনা উপলব্ধি করে মাহেরিশা চোখ বড় বড় করে চায়। আদ্রিতের চোখ বন্ধ। বাসায় যাবো আদু ভাইয়া। নিষ্কর্মে ব্যাঘাত ঘটায় আদ্রিতের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি। আমার কাছে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই তোর, তাই না? মাহেরিশা গাল ফুলায়। সব দোষ এখন তার। আর কোনো কথা বলবে না সে। কে বলেছে এমন অদ্ভুত জায়গায় চুমু খেতে লোকটাকে? মাহেরিশার গাল ফোলানোতে আদ্রিত মনে মনে হাসে। সে অদৃশ্য হাসি মাহেরিশা দেখতে পায় না। দেখতে পেলে বুঝি সে সব থেকে খুশি হতো। কিন্তু মাহেরিশার কিপটুস আদু ভাইয়া তো দেখাতে বোধহয় বড্ড নারাজ। মাহেরিশার বুঝে ওঠার আগেই পুনরায় চুমু খায় সে মাহেরিশার টোম ফোলানো গালে। বিস্মিত হতেই ফুস করে টোম ফাটায় মাহেরিশা। গাল দুখানা চুপসে যায় তার। এত অসভ্য লোকটা। আদ্রিত কিছু না জানার ভঙ্গিতে শোধায়। যা বাসায় যা। আটকে রেখেছে কে তোকে? মাহেরিশা জেদ করে গাড়ির ডোর খুলে বের হয়। সঙ্গে সঙ্গে আদ্রিত তাকে পুনরায় ভেতরে টেনে আনে। কি সমস্যা আপনার? আবার কি? বাসায় যাব। ডোন্ট টক, সামনে তাকা। হেয়ালি ভঙ্গিতে সামনে চেয়ে আটকে ওঠে মাহেরিশা। স্বয়ং নিবিড় বাইক চালিয়ে বাড়ি ফিরছে। মুহূর্তেই মাঝে সে গেট দিয়ে বাইক নিয়ে ঢুকেও যায়। মাহেরিশা তো ভাইয়ের ঘরের দরজা চাপানো দেখে ভেবেছিল ভেতরে। তার ভাই যে বাহিরে তাকে জানতো। সর্বনাশ! এখন যদি দরজা আটকে নিবিড় শুয়ে পড়ে, বাসায় যাবে কেমন করে সে? ভেতরে ঢুকবে কেমন করে? করুণ চোখে মাহেরিশা আদ্রিতের পানে চায়। মানবের মুখ একদম নর্মাল, যেন কিছু ঘটেইনি। কি সমস্যা? টালুমালু করছিস কেন? তো কি করব? দেখতে পাচ্ছেন না ভাইয়া এতক্ষণে বোধহয় দরজা আটকে দিয়েছে। আমি বাসায় যাব কি করে? সব হলো আপনার কারণে।
সেই টেনশন কি তোর? আমার না তো কার? আমি আছি কি করতে? তবে ঘোড়ার ঘাস কাটতে? মাহেরিশা টিপ টিপ করে চোখ মেরে যায়। কান খুলে শুনে রাখ, কবুল বলার সঙ্গে সঙ্গে তুই আমার হয়েছিস মেরিগোল্ড। পুরোটাই আমার, একমাত্র আমার। তোর সকল প্রবলেমও আমার, তোর সকল সুখও আমার। গট ইট? যে কোনো বিষয়ে সমস্যায় পড়লে সর্বপ্রথম আমায় জানাবি। আমি বেঁচে থাকতে একটা আঁচও তোর গায়ে লাগতে দেবো না। ও গড প্রমিস।